আফজালের মুখে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে, তারপর আবার মন খারাপ করে বলে, তাহলে মা শোন, তোকে কিভাবে কি করতে হবে। কথায় আছে আহত মন আর ভেঙে যাওয়া মন দুইটাই খুব ভয়ঙ্কর। এই সময় কে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেননা এই দুই অবস্থায় মানুষ নিজের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলে। সে বুঝে উঠতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কেননা সে তখন পুরোপুরি ভেঙে গিয়েছে। তার মধ্যে ন্যূনতম শক্তি অবশিষ্ট থাকে ভালো খারাপ চিন্তা করার। এ সময় যদি কোনো ব্যক্তি তাকে বোঝায় যে সে তাই বুঝবে, যদি ব্যক্তিটা চালাকি করে সেই কষ্টের জায়গাগুলো তাকে বারবার মনে করিয়ে দেয় আর তাকে এইসব বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে, তখন তার কথাগুলো তার ব্রেনে এমনভাবে গেঁথে যায় যে না চাওয়া সত্ত্বেও সেই কথাগুলোই ঠিক মনে হতে থাকে। নিজের কাণ্ডজ্ঞান সব নষ্ট হয়ে যায়, সে আর নিজের মধ্যে থাকে না। তখন তাকে যা বলা হয় সে তাই করে। আর তানভীর বেলাও ঠিক তাই হয়েছে। নিজের মাকে সে খুব বেশি ভালোবাসত। যখন তিনি মারা যায় তখন তানভী অনেক ভেঙে পড়ে। আর তখন ওসমান সাহেব অনেক কষ্টে মেয়েকে সামলান, কিন্তু আজ আবার মায়ের মৃত্যুর সত্য এইভাবে সামনে আসাতেই সে ভেঙে পড়ে। আর যাকে ভালোবাসে তার কাছ থেকে এমন ধোঁকা সে সহ্য করতে পারেনি। এইভাবে তানভী ভেঙে পড়েছিল, আর তাকে পুরোপুরিভাবে ভেঙে দিল আফজাল সাহেব। আর তাই তানভীর কাছে এখন আফজালের কথাগুলো ঠিক মনে হচ্ছিল। আর এই আফজালের কথার জালে ফেসে তানভী যে কত বড় ভুল করে বসেছে তা কারোরই অজানা নয়। এক না করা ফলে শাস্তিতে ভুগছে দুইজন। দুজনে পুড়ছে ভালোবাসার দহনে, একজন প্রাণ নিয়ে তো আরেকজন প্রাণ দিয়ে। রাতের বেলা তানভী নীরের বুকে শুয়ে আছে। নীর তানভীর মাথায় বিলি কেটে দিচ্ছে, আর তানভী নীরের বুকের মধ্যে আঁকাকি করছে। হঠাৎ তানভী বলে ওঠে, কখনো আপনজনের কাছ থেকে ধোঁকা পেয়েছো বা কোনো রকমের বিশ্বাসঘাতকতা? নীর অবাক হয়ে তানভীর দিকে তাকায়। হঠাৎ এই রকম প্রশ্ন করলে যে? হ্যাঁ, অনেকবার পেয়েছি। আমার আপন চাচার কাছ থেকে, যাকে নিজের বাবা সমতুল্য মানতাম। বাবা মা মারা যাওয়ার পর তাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তিনি শুধু সম্পত্তির জন্য আমায় মারতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। উল্টো তিনি কার অ্যাক্সিডেন্টে মারা যান। যখন জানতে পারি তিনি আমাকে মারতে চেয়েছিলেন তখন অনেক কষ্ট পাই। মনে হয়েছিল কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে আমাকে। সেই আঘাত থেকে বের হতে আমায় অনেক সময় লেগেছিল। আপনজনের আঘাত যে সহজে ঠিক হয় না। হ্যাঁ, অনেক কষ্টদায়ক। আর সেটা যদি ভালোবাসার মানুষের কাছ থেকে হয় তাহলে তো আরো বেশি কষ্টদায়ক, তাই না? আজ তোমায় একটা কথা বলে রাখি। আমায় তুমি যতই আঘাত করো না কেন, কিছু বলবো না। আমার ঠোঁট দিয়ে উফ পর্যন্ত বের হবে না, কিন্তু এইখানে কখনো করো না। সহ্য করতে পারবো না, তিলে তিলে মরে যাব। আমি তো তোমায় এইভাবে মরতে দিব না। এই বলে নীরকে জড়িয়ে ধরে। নীরও তানভীকে আশ করে জড়িয়ে ধরে। কিছুদিন পর আজ নীর আর তানভী যাচ্ছে তানভীর বাসায় তানভীর বাবার সাথে দেখা করতে। নীর আজ তার মায়াবতীর হাত চাইতে যাবে চিরতরের জন্য। সকলের সামনে নিজের বউ বানিয়ে আনবে। গাড়ি চলছে আপন গতিতে। ঠিক দুই রাস্তার মোড়ে এসে তানভী বায়ে যেতে বলে, কিন্তু তাদের যাওয়ার কথা ডানে। নীর কিছু জিজ্ঞাসা করলে বলে শর্টকাট। নীরও কিছু না বলে সেই দিকে গাড়ি ঘোরায়। ঠিক কিছু দূরে যাওয়ার পর তানভী গাড়ি থামাতে বলে। নীরও গাড়ি থামায়। তানভী আর নীর গাড়ি থেকে নেমে পড়ে। নীর জিজ্ঞাসু দৃষ্টিতে তানভীর দিকে তাকাতেই আটকে ওঠে। তানভীর হাতে গান, আর তা নীরের দিকে তাক করে রাখা আছে। এসব কি হচ্ছে তানভী? এটা কোন ধরনের ফাজলামো? কোনো ফাজলামো না। তুমি যা করেছো তার শাস্তি দিতে আজ তোমায় এখানে আনা হয়েছে। কিসের শাস্তি? কি করেছি আমি? নিষ্পাপ মানুষের হত্যাকারী তুমি, খুনি তুমি, খুনি নরপশু একজন। তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি কোনো বুঝি না, আর না কাউরে খুন করছি। ওহ প্লিজ বন্ধ করো তোমার মিথ্যা কথা। সহ্য হয় না আমার এইসব। তোমার এই মিথ্যে ভালোবাসা, তোমার এই ভালো হওয়ার অভিনয়, উফ, অতিষ্ঠ হয়ে গেছি আমি। আমি শুধু তোমায় ঘৃণা করি, ঘৃণা। আমার ভালোবাসা তোমার কাছে মিথ্যা, অভিনয়? তা বাদে আর কি? তাহলে তোমার ভালোবাসাও কি অভিনয়, মিথ্যা? হ্যাঁ মিথ্যে। অল্প বয়সে থেকে কিছু মিথ্যে আবেগে জড়িয়ে গিয়েছিলাম, আর কিছুই না। আমি আর যাই হোক কোনো খুনিকে ভালোবাসতে পারি না। নীরের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন তুমি কি চাও? তোমার মৃত্যু। তাহলে তাই হোক। ভালোবাসার হাতে মরছি। আমার মতো সৌভাগ্য কত জনেরই হয় বলো, কিন্তু মরার আগে একটা কথাই বলবো। আমাকে এইভাবে মেরো যাতে আমার বাঁচার বিন্দুমাত্র চান্স না থাকে। তা না হলে আল্লাহর কাছে দোয়া কইরো যে আমি যাতে ফিরে না আসি। তা না হলে আমি কি করবো আমি নিজেও জানি না। তানভী একটা মুচকি হেসে নীরের বুকের বাঁ পাশে ট্রিগার পয়েন্ট করে।
আর চালিয়ে দেয় গুলি। গুলিটি গিয়ে খপ করে নীরের বুকে ঢুকে বের হয়ে যায়। নীরের বুক দিয়ে গলগল করে রক্তের বন্যা ভেসে যেতে থাকে। আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে নীরের দেহ। নীর এইবার একটা মুচকি হাসি দিয়ে তানভীকে বলে, যেখানে আঘাত করতে মানা করেছিলাম সেখানে আঘাতটা করলে, আজ আমায় চিরতরের জন্য শেষ করে দিলে আমার মনের সকল অনুভূতি, ভালোবাসা। আশা করি এখন তুমি খুশি। নীরের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না আর সে কাতরাচ্ছে। তা দেখে তানভীর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। নীর অনেক কষ্টে বলে, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে, বলবে তোমার মুখ দিয়ে ভালোবাসি। ঘৃণা করি তোমায়, শুনেছ? ঘৃণা করি। আমার হাতেই হবে তোমার মৃত্যু। তোমাকে মেরে আমি আমার প্রতিশোধ পূর্ণ করব। এই বলে তানভী উল্টো পথে হাঁটা শুরু করে। তার চোখ দিয়ে পড়ছে অজস্র পানি। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন নিজেকে ধরে রাখতে পারছে না। চোখের পানি বাদ মানছে না। নীর তানভীর চলে যাওয়া দেখছে, তারও চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যে নীর রহমান কারোর সামনে নত হয়নি, যে নাকি কখনো হার মানতে শেখেনি, সে আজ তার ভালোবাসার কাছে হার মেনে নিয়েছে। আজ সে তার ভালোবাসার কাছে সব বিসর্জন দিয়ে দিয়েছে। নীরের চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছে। চোখ দুইটা লেগে আসছে, পারছে না আর চোখ মেলে রাখতে। ঘুমের ঢলে পড়ছে সে, কিন্তু তাও চেষ্টা করছে চোখ মেলে রাখার, যতক্ষণ না তার মায়াবতী আবছা আলোতে মিলিয়ে যায়। কিন্তু আফসোস, সে পারল না। চোখ দুইটা বন্ধ হয়ে আসলো, পাড়ি দিল এক অজানা ঘুমের রাজ্যে। তানভীর কিছুক্ষণ পরেই নুহাস সেখানে আসে আর নীরকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। নীরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। নুহাস তাড়াতাড়ি নীরকে গাড়িতে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নুহাস নীরের গাড়িদের পিছুই ছিল। নীর প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কিছু ফল, গিফটস, জামা কাপড় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তানভী হয়তো না বলবে তাই ওকে না জানিয়ে সে নুহাসকে বলে সব রেডি করে ফেলে আর বলে এইসব নিয়ে তাদের গাড়ির পিছু পিছু চলে আসতে। নীরের কথা মতন নুহাস সবকিছু ঠিক করে তাদের পিছিয়ে আসতে থাকে, কিন্তু যখন তারা বামে মোড় নেয় তখন নুহাসের গাড়ি বন্ধ হয়ে যায়। পরে চেক করে বুঝতে পারে গাড়িতে পানি দিতে হবে। পানি যেহেতু গাড়িতেই ছিল তাই এত সমস্যা হয়নি। পরে গাড়ি স্টার্ট দিয়ে সামনে গিয়ে দেখে তানভী অন্য একটা গাড়িতে উঠে চলে যাচ্ছে। নুহাস গাড়ি থামিয়ে তানভীকে ডাকতে থাকে। নুহাস নীরকে না দেখে সামনে যায় আর সামনে গিয়ে দেখে নীর মাটিতে পড়ে আছে। আর পরে কি হয়েছিল তা তো জানেনি। নীরকে যেহেতু সকলেই চেনে তাই তার চিকিৎসা করতে বেশি টাইম লাগে নাই। আর নুহাস সকলকে এই খবরটা গোপন রাখতে বলে, তাই পুলিশ কেস করা হয়নি আর না কাউকে জানানো হয়েছে। এখন প্রায় 48 ঘন্টা হতে আসলো, কিন্তু নীরের এখনো জ্ঞান ফেরার নামই নেই। নুহাস টেনশনে মরে যাচ্ছে, কি করবে কিছুই বুঝতেছে না। নুহাস নীরের কেবিনের বাইরেই পায়চারি করছে। এমন সময় নীরের শ্বাস প্রশ্বাস হঠাৎ বেড়ে যায়, ঘন ঘন শ্বাস নিতে থাকে, হার্টবিট বাড়তে থাকে। এ দেখে নুহাস তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তাররা আর নার্সরা চারিদিকে ছোটাছুটি করতে থাকে। নুহাস রুমের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে আসেন। ডাক্তারের চেহারা অন্ধকার বিরাজমান। নুহাস হাইপার হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায়, সল্টু সেবার তিনি কোমায় চলে গিয়েছে। তার জ্ঞান কবে ফিরবে তা আমাদের জানা নেই। আমাদের আশা ছিল যে আমরা তাকে যে পাওয়ার এর ঔষধ দিয়েছিলাম সেটাতে তিনি রেসপন্স করবে, কিন্তু তিনি করেননি। আমরা তাকে দেখে যতটুকু বুঝতে পেরেছি পেশেন্টের নিজের এই বাঁচার কোনো ইচ্ছা নেই, আর পেশেন্টের বাঁচার ইচ্ছে না থাকলে কোনো মেডিসিন বা কিছুই কাজ করবে না। এখন কোনো চমৎকারই তাকে ঠিক করতে পারবে। এই বলে ডাক্তার চলে যায় আর নুহাস সেখানেই বসে পড়ে। আজ প্রায় 7 বছর ধরে নুহাস নীরের সাথে কাজ করছে। নীর একটু রাগী আর বদমেজাজি হলো মনের অনেক ভালো মানুষ। নুহাসকে সবসময় ছোট ভাইয়ের চোখে দেখেছে। কোনো সমস্যা হলে নীর সবসময় নুহাসের পাশে ছিল। একবার নুহাসের মায়ের অপারেশনের সময় রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না। তখন ওই নুহাসের মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। সেই থেকে নীরের প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যায়। তাই তো নুহাস নীরকে ছেড়ে যেতে পারেনি। দিন যেতে থাকে, কিন্তু নীরের কন্ডিশনে কোনো চেঞ্জ আসে না। ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, নুহাস এখনো আশা ছাড়েনি। সে দিন রাত নীরের পাশেই থাকছে। তার বিশ্বাস একদিন না একদিন নীরের জ্ঞান ফিরবেই। এইদিকে তানভী বাসায় এসে নিজেকে ঘরবন্দি করে ফেলে। কারোর সাথে কোনো কথা বলেনি, একদম চুপচাপ হয়ে যায়। আগে যা দুষ্টুমিতে পুরো ঘর মাতিয়ে উঠত, আজ সে নিস্তব্ধ। তানভী চুপচাপ জানালার পাশে গিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে।
মাঝে মধ্যে তার আবদ্ধ চোখ দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ে। তানভি অনেকবার আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু তার বাবার মুখের দিকে তাকিয়ে পারেনি। তানভি প্রায় মাঝরাতে ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠত আর কান্না জুড়ে দিত। ওসমান সাহেব নিজের মেয়ের এমন পরিবর্তন কিছুতেই মানতে পারছিলেন না, তাই তিনি তানভীর বিয়ে ঠিক করে দেন। তার বিশ্বাস মেয়েকে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই তিনি যথাসম্ভব বিয়ের প্রস্তুতি নেন। দেখতে দেখতে 2 মাস 25 দিন কেটে যায়। নীর এখনো কোমায়। নীরের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেছে। ওর জন্য যেন সময়ের কাঁটা নড়ছেই না, সময়টা যেন এক জায়গায় স্থির হয়ে আছে। নুহাস প্রতিটা মিনিট নীরের সাথে থাকছে। তানভি আগের থেকে কিছুটা স্বাভাবিক হলেও মনটা নীরের কাছেই পড়ে আছে। নীরের স্মৃতিগুলো ওকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। রাতের বেশিরভাগই সে নির্ঘুমে কাটিয়ে দেয়, কেননা তার যে নীর নামক এক বদভ্যাস হয়ে গিয়েছে। তার বুকে মাথা না রেখে ঘুমালে যে তার ঘুম হয় না। এইভাবে চলছে দিনগুলো। সেই দিন নুহাস ফোন বের করে কার সাথে যেন কথা বলছে। ফোনে থাকা ব্যক্তিটা তাকে ইনফরমেশন দেয় যে আগামী বুধবার তানভীর বিয়ে। এই শুনে নুহাস ভড়কে ওঠে। নুহাস ফোন রেখে নীরের পাশে যায় আর বলে, আর কত এইভাবে পড়ে থাকবেন শুনি? আপনি এখানে জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছেন, আর সেখানে আপনার ভালোবাসা অন্য কাউরে হতে চলেছে। শুনছেন? আপনার তানভি অন্য আরেকজনের বউ হতে চলেছে। এটা শোনার পরও কি এভাবে ঘুমিয়ে থাকবেন? নিজের ভালোবাসাকে এভাবে জিতে দিবেন? আচ্ছা, তাকে ভালো নাই বা বাসলেন, কিন্তু জানতে চাইবেন সে এমন কেন করলো? আপনি হয়তো নিজের ঘুম বিসর্জন দিয়ে আমাদের কাছে ফিরে আসবেন, অথবা চিরতরের জন্য এই দুনিয়া থেকে বিদায় নেবেন। এখন সব কিছু আপনার উপর। নুহাস এতক্ষণ নীরকে এইসব কথা ইচ্ছে করে বলেছে যাতে নীর রেসপন্স করে বা কিছুটা হলে রিকভার হয়। কিন্তু না, নুহাস যখন দেখলো নীর কোনো রিয়াক্ট করছে না, সে হাল ছেড়ে দিয়ে নীরের পাশে বসে পড়ে আর এক ধ্যানে নীরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খেয়াল করলো নীরের চোখের পাতা হালকা নড়ছে। নুহাস নিজের মনের ভুল করে তোয়াক্কা করে না, কিন্তু না, আবার নীরের চোখের পাতা নড়ছে। এইবার নুহাস তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার চেক করতে থাকে, সকল কিছু চেক করে বলে, কংগ্রাচুলেশন, পেশেন্ট কোমা থেকে বের হয়ে এসেছে, কিন্তু নীরকে পুরো একদিন অবজারভেশনে রাখার পর এখন নীর কিছুটা সুস্থ, যার জন্য ওকে কেবিনে দেওয়া হয়েছে। নুহাস নীরের সামনে দাঁড়িয়ে আছে। নীর নুহাসকে দেখে বলে, তুমি জানো তো তোমায় কি করতে হবে? ইয়েস স্যার। গুড, তাহলে যাও সব রেডি করো। আমার জানকে আমার পিঞ্জিরাতে আবার বন্দি করতে হবে তো। নুহাস মুচকে হেসে চলে যায়। তুমি যা করেছো তার মাসুল তো তোমায় দিতেই হবে, বাই হুক অর বাই কুক। তোমাকে তো আমার হতেই হবে। তানভীর বিয়ের দিন। নীর রেডি হচ্ছে তানভীর বিয়েতে যাওয়ার জন্য। বিয়ে খেতে নয়, তানভীকে তুলে আনতে। নীর তার বডিগার্ড আর নুহাসকে নিয়ে বেরিয়ে যায় কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে। স্টেজে বউ সেজে বসে আছে তানভী। বরপক্ষ এসে পড়েছে। চারিদিকে হই হুল্লো। ঠিক এমন সময় গুলির আওয়াজে সব নিস্তব্ধ হয়ে যায়। সকলের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরে সে ধীর পায়ে তানভীর কাছে স্টেজে চলে যায়। তানভী তো নীরকে দেখে ফ্রিজড। নীর হুট করে তানভীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর ঠোঁট দুইটা আঁকড়ে ধরে। বর্তমানে সূর্যের আলো তানভীর ওপর পড়তেই তানভীর ঘুম ভেঙে যায়। ফ্লোরেই ঘুমিয়েছিল তানভী। তানভী সে আগের স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তা বুঝতে পারেনি। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। চোখ দুইটা ফুলে আছে, গাল দুইটা একদম ফুলে লাল হয়ে আছে। তানভীর এক সমস্যা, কান্না করতে গেলে গাল দুইটা ফুলে যায় আর লাল হয়ে যায়। তানভী নিচে গিয়ে দেখে নীর সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। বুঝতে পারছে নীরের মাথা ধরেছে। নীরের মাথা ধরলেই নীর এইভাবেই এসে সোফায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। তানভী তা দেখে নীরের জন্য কফি নিয়ে আসে আর তার সামনে রাখে। কিছুর আওয়াজে নীর চোখ খুলে সামনে তাকিয়ে দেখে তানভী। নীর ভুরু কুচকিয়ে তানভীর দিকে তাকাতেই তানভী কফিটা নিয়ে নীরের হাতে ধরিয়ে দেয় আর চলে যেতে নেয়। তখন নীর বলে ওঠে, এতই যখন কেয়ার করো, আমার না বলা কথাগুলো বুঝো। আমাকে দেখেই বুঝে যাও আমার কি সমস্যা। তাহলে এটা কেন বোঝো না তোমায় কত ভালোবাসি? তোমার করা আঘাতের পরও যে তোমায় ঘৃণা করতে পারছি না। আচ্ছা, তুমি কিভাবে পারলে আমায় ঘৃণা করতে, আমায় আঘাত করতে বলো? জানি না। আচ্ছা, এইটা উত্তর না হয় নাই দিলে অন্তত এটা তো বলে যাও যে কেন করলে এমন, কি দোষ ছিল আমার, কেন করলে এমন আমার সাথে? তোমার দোষ, তুমি খুনি। কাকে খুন করেছি আমি শুনি? আমার মাকে
এতিম করেছো তুমি আমায়, নিজের অপরাধ ঢাকতে খুন করেছো তুমি আমার মাকে, শত শত নিষ্পাপ মানুষকে খুন করেছো তুমি শুধু নিজের স্বার্থের জন্য। কত শত মানুষের কাছ থেকে তুমি তাদের বাবা মা কেড়ে নিয়েছো, তার হিসাব নেই। তাই তোমার মতো নরপশুকে আমি নিজ হাতেই শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আফসোস তুমি মরে গিয়েও বেঁচে গেলে। নীর এতক্ষণ স্তব্ধ হয়ে সব শুনছিল। সে বুঝতে পারছে না তানভি এইসব কি বলছে। সে নাকি তার মাকে খুন করেছে, নিষ্পাপ মানুষকে খুন করেছে, যে নাকি নিজেই এতিম, মা বাবা না থাকার কষ্ট সে জানে। সেখানে সে কিভাবে অন্যের বাবা মাকে কেড়ে নিতে পারে? নীর অবাক হয়ে বলে, কি বলছো এসব? আমি তোমার মায়ের খুন করেছি, মাথা ঠিক আছে? কি যাতা বলছো? আমি তো তোমার মাকে চিনিও না। মিথ্যা, সব মিথ্যা। আমার কাছে প্রমাণ আছে আপনি আমার মায়ের খুনি। আমার আপনাকে একজনকে খুন করতে দেখে ফেলেছে বলে আপনি তাকে খুন করে দিয়েছেন, মেরে ফেলেছেন তাকে। প্রমাণ আছে তো, তাই কই প্রমাণ? আমিও দেখতে চাই, দেখাও প্রমাণ। এখন আমার কাছে নেই, কিন্তু ঢাকায় আপনার বাসায় আছে। আমি নিজ হাতে সেগুলো আলমারিতে রেখে এসেছি। এই কথা শুনে নীর হো হো করে হাসতে থাকে। তারপর বলে, তোমার কাছে প্রমাণ আছে? লাইক সিরিয়াসলি? যা নয় তাই বলো না। তোমার কাছে কোনো প্রমাণই নেই, কেননা আমি কোনো খুনই করে কোনো প্রমাণ রাখি না। তাহলে প্রমাণ আসবে কোথা থেকে? আর প্রমাণ থাকলেও তাতে কি? কেউ তোমায় বিশ্বাস করবে না। কার কাছে নিয়ে যাবে এই প্রমাণ? পুলিশের কাছে? সে তো আমার কেনা গোলাম। তাহলে করবে এটা কি তুমি? তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। আর তোমাকে এখন থেকে এই খুনির সাথেই থাকতে হবে, আমার হয়ে থাকতে হবে, বুঝেছো? কখনো না, আপনার মতো অমানুষের সাথে আমি কিছুতেই থাকতে পারবো না। এই বলে তানভীর দরজার দিকে যেতে নিলে নীর তানভীর গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়। তাল সামলাতে না পেরে তানভী ফ্লোরে পড়ে যায়। নীর তানভীকে উঠিয়ে টানতে টানতে উপরের রুমে চলে যায় আর ওকে রুমে বন্ধ করে দেয়। তানভী দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া শব্দ পায় না। একসময় দরজা ধাক্কাতে ধাক্কাতে সে ক্লান্ত হয়ে পড়ে। এইদিকে নীর নুহাসকে ফোন করে কি যেন বলে। কথা শেষে নীরের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এইবার জমবে খেলা। যে খেলার মাস্টার মাইন্ড আমি, সেই খেলায় আমার থেকেই চালাকি। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ, আমাকে হারানো এত সহজ নয়। যত যাই করো কিছু প্রমাণ করতে পারবে না তুমি। গেম খেলতে চাচ্ছ তো? ওকে, দেন দ্য গেম হ্যাজ বিন বিগেন। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। নীর এতদিন তানভীকে ঘরেই বন্দি করে রেখেছিল। শুধু খাবার দেওয়ার সময় নীর এসে খাবার দিয়ে যেত। তানভী বুঝেই পারতেছে না সে কি করবে। এইদিকে নীর সব ব্যবস্থা করে ফেলেছে, এখন শুধু পাখি ফাঁদে পা দিবে। কেউই জানে না ওই পরবর্তীতে কি করতে চলেছে। ওর মাথায় যে কি ভয়াবহ প্ল্যান চলছে তা সে বাদে কেউই জানে না। তিহান আর নীর সামনাসামনি বসে আছে, তাদের মধ্যে গুরুতর কথা হচ্ছে। কথার মাঝেই তিহান বলে ওঠে, তুই পাগল হয়ে গেছিস? তোর 10 বছরে কষ্টে কামানো অর্থ তুই এমনিতেই বিলিয়ে দিবি? আহা শান্ত হ, আমি যা করছি নিজের ভালোর জন্য করছি। আমি তানভীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, নতুন করে জীবন শুরু করতে চাই। তাই এখানে সব কিছু দান করে আমি তানভীকে নিয়ে গ্রিস চলে যেতে চাই। দেখ, তোর আরেকবার ভাবা উচিত। আমি যেহেতু একবার ডিসিশন নিয়ে নিয়েছি, তাহলে তুই ভালো করে জানিস আমি এর অনড় হব না। তুই আমার ফ্রেন্ড, তাই তোকে সব বকে যাচ্ছি, কেননা তুই এতদিন আমার সাথে ছায়ার মতো ছিলি, কিন্তু এখন হয়তো তা আর হবে না। তাই যাওয়ার আগে জানিয়ে গেলাম। তিহান এক দীর্ঘশ্বাস নিয়ে বলে, ফ্লাইট কবে? 1 মাস পর। ওকে, তুই যা ভালো বুঝিস, আশা করি ভালোই থাকবি। তুইও ভালো থাকিস। তিহান একটা মুচকি হাসি দিয়ে আর কিছু না বলে চলে যায়। আর নীর সোফায় পায়ের ওপর পা তুলে দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 1 সপ্তাহ পর নীর তানভীর রুমে আসে। এসে দেখে তানভী বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। তা দেখে নীর মুচকি হাসি। তারপর তানভীর পাশে গিয়ে বসে ওর মাথায় বিলি কেটে দিতে থাকে আর আলতো করে ডাকতে থাকে, বউ, ও বউ, উঠো, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। আর একটু ঘুমোতে দাও না নীর। তা তো হয় না, এখন যে আমাদের অনেক কাজ পড়ে আছে। উঠো, তাড়াতাড়ি উঠো। তানভী এইবার আদো আদো করে চোখ খুলে। তারপর নীরকে দেখে একগাল হাসি দেয়। নীর তা দেখে এক হাসি দেয়। পরক্ষণে তানভী নীরকে জড়িয়ে ধরে ওর গালে কিস করে। নীরও হেসে ওকে জড়িয়ে ধরে। রাতের বেলা তানভীর হাত রক্তে লাল হয়ে গিয়েছে, জামাতে লাল রক্তের ছাপ স্পষ্ট।
ফ্লোরে একজনের নিথর দেহ পড়ে আছে। সাদা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। সামনে আর কারো নয়, বরং নীরের দেহ পড়ে আছে। কিছুক্ষণ আগেই তানভি নিজ হাতে নীরের পেটে ছুরি ঢুকিয়েছে। তানভি নীরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত একটু বাড়িয়ে মোবাইল হাতে নিয়ে কাকে যেন ফোন করে আর কথা বলতে থাকে। কাজ হয়ে গিয়েছে মা। সত্যি তুই নীরকে মেরে ফেলেছিস? হ্যাঁ, তুমি এখন আসো। আফজাল ফোন রেখে আরেকজনকে ফোন দেয় আর বলে, কাজ হয়ে গিয়েছে, তুমি আমার সাথে তাড়াতাড়ি ওই বাসায় চলো। এই বলে তিনি বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আফজাল এসে পড়ে। কলিং বেল বাজাতেই তানভি গেট খুলে দেয়। গেট খুলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেননা আফজাল একা নয়, তার সাথে আরেকজন আছে। আর তানভি তাকে চিনে। সে আর কেউই নয়, বরং তিহান। কিন্তু আজব করার বিষয়, তিহানের মুখে কোনো প্রকার এক্সপ্রেশন নেই। যেখানে তানভীর শোক হওয়ার কথা, তিহানকে দেখে তানভীর দরজা খুলে ভেতরে চলে যায়। আর সাথে তিহান আর আফজালও ভেতরে চলে আসে। ভেতরে গিয়ে দেখে মেঝেতে নীরের লাশ পড়ে আছে। নীরের লাশ দেখে আফজাল আর তিহান এক পৈশাচিক হাসি দেয়। তানভি এক কোণে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নীরের নিথর দেহের দিকে। মেরে ফেলেছি ওকে মা, আমার মায়ের হত্যাকারীকে মেরে ফেলেছি। এই শুনে আফজাল আর তিহান হো হো করে হাসতে থাকে। খুব ভালো করেছো, কিন্তু তোমার থেকে একটা মিস্টেক হয়ে গেল। তুমি তোমার মায়ের হত্যাকারীকে মারতে পারোনি। তোমার মায়ের হত্যাকারী এখনো বেঁচে আছে। মা, নীর তো মরে গেছে, ও তো বেঁচে নেই। নীর তোমার মায়ের হত্যাকারী নয়, বরং তোমার মায়ের হত্যাকারী তোমার সামনে। তানভি অবাক চোখে তিহানের দিকে তাকিয়ে আছে। তা দেখে তিহান বলে ওঠে, কি বুঝতে পারছো না তাই তো? ওকে, সহজ ভাষায় বলছি, আমি আর আফজাল সাহেব তোমার মায়ের খুনি, নীর নয়। কি? হ্যাঁ, ঠিক শুনেছ। নীর তো শুধু আমাদের পথের কাঁটা, যাকে সরানোর জন্য তোমাকে আমরা কাজে লাগিয়েছি। আহা তিহান, ও তো ছোট মানুষ, এই সব কিছুই ওর ওই ছোট্ট মাথায় ঢুকবে না। ওকে বুঝিয়ে বলতে হবে। মানে কি এসবের? ওহো পাপা, আমি তো ভুলেই গিয়েছিলাম। মেয়েরা একটু মাথা মোটা হয়, তাদের কিছু ব্যাখ্যা না করে বুঝালে বুঝেই না। আই নো শান। বাবা, তুমি বলো, আমরা কিভাবে ফুপিকে খুন করেছি? ওকে, তাহলে শোন। সম্পত্তির জন্য এইসব করি আমরা। আমি ছোট থেকে একটু বকাটে ছিলাম, এমন খারাপ ছিল না যে করতাম না। আবার মাঝে মধ্যে নেশাও করতাম, তাই বাবা আমায় সহ্য করতে পারতো না। একবার এক মেয়েকে ইপটিজিং করি বলে বাবা আমায় ঘর থেকে বের করে দেয়, ত্যায্য সন্তান করে, আর সকল সম্পত্তি তোর মায়ের নামে করে দেয়। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। পরে এক সময় বড় ঘরের এক মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলি, আর ওর সকল সম্পত্তি নিজের করে নেই। এর মধ্যে তোর মা আমার সাথে যোগাযোগ করে, আমিও করি, কিন্তু আমার ওর প্রতি ক্ষোভ জন্মেছিল। ওর জন্য আমি কোনো সম্পত্তি পাইনি, তাই সুযোগ খুঁজছিলাম কিভাবে ওর সকল সম্পত্তি নিজের করব। কিন্তু এর আগেই ও কিভাবে যেন আমার মতলব বুঝে যায়, আর আমাকে ফুটো করিও দিবে না বলে জানিয়ে দেয়। তাই রাগে জিদে ওকে আমি ওর পেটে ছুরি চালিয়ে দিই, আর মরার আগে প্রপার্টির কাগজে সাইন নিয়ে নিই। পরে ওকে রাস্তায় ফেলে দিই। চলে যেতে নিব এমন সময় ওই রাস্তা দিয়ে নীরের গাড়ি যাচ্ছিল। আমি তাড়াতাড়ি লুকিয়ে যাই, কেননা আমি নীরকে চিনতাম। নীর রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার সামনে যায়। তার সামনে গিয়ে দেখে এক মহিলা কাতরাচ্ছে আর বলছে ছুরি ওঠাতে। নীর তাই ছুরি উঠিয়ে ফেলে দেয়। তখনই আমি কি মনে করে ছবি উঠিয়ে ফেলি। তখন বুঝিনি ছবিটি এত কাজে লাগবে। নীর তোর মাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে তোর মা মারা যায়। নীরের সেই দিন ফ্লাইট ছিল বলে সে তোর মাকে হসপিটালে দিয়ে চলে যায়। নীরও তোর মাকে চিনতও না, কিন্তু তোর মায়ের হেল্প করতে গিয়েও আজ নিজেই শহীদ হয়ে গিয়েছে। এই বলে আবারও হো হো করে হাসতে থাকে। তানভীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছি, সামান্য সম্পত্তির জন্য এত নিচে নামতে পারলে? হ্যাঁ, পারলাম। কিন্তু তোমরা নীরের পিছে কেন পড়েছিলে? ওর সাথে কি শত্রুতা ছিল খুন করালে? ওর সাথে এমন কেন করলে? ওই একই সম্পত্তির জন্য। নীর আর আমাদের দেখা হয় গ্রিসে। যখন ও ওর স্টাডি শেষ করেছিল, ওর সাথে মিশে বুঝতে পারি ও কতটা রিচ। আমার আবার ছোটবেলা থেকেই টাকার নেশা ছিল। শর্টকাটে কিভাবে বড়লোক হব সেই রাস্তায় খুঁজতাম, আর সেই রাস্তা ছিল নীর। তাই আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করি আর ওর সাথে থাকা স্টার্ট করি, ওর ভালো বন্ধু হওয়ার ট্র্যাক করি।
আর হয়েও যাই। এর মধ্যে ওর বাবা মা মারা যায় আর বাংলাদেশে চলে আসে। আমিও ওর সাথে চলে আসি। এইখানে নিজের বাবার বিজনেস দেখতে শুরু করে। আমিও ওর সাথে যোগ হই, ওর বিশ্বাস অর্জন করি। নীরও আমায় অনেক বিশ্বাস করত, তাই তো ও আমাকে ওর কোম্পানির 20% শেয়ারের মালিক করে দেয়। আর এইটার অপব্যবহার করি আমি। ওর অগোচরে ওর নাম ইউজ করে চাঁদা উঠাতাম, মানুষকে ভয় দেখিয়ে টাকা নিতাম, অনেক সময় টাকার বদলে খুনও করতাম, কিন্তু নাম দিতাম নীরের। আর নীরের যেহেতু অনেক ক্ষমতা, তাই কেউ ওর বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না। আর নীরও এইসব জানতো না, কিন্তু আমরা তো ওর প্রপার্টির দরকার ছিল, কিছুতেই সেগুলো হাতাতে পারছিলাম না। এমন সময় তুমি ওর লাইফে আসো, তখন ও তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে দেখেই আমি তোমাকে চিনে যাই, কিন্তু তুমি আমায় চেনোনি, কেননা তুমি আমায় এর আগে দেখোনি। তোমাকে দেখে আমার মাথায় বুদ্ধি খোলে। তোমাকে দিয়েই আমি নীরকে আমার রাস্তা থেকে সরাবো। তাই বাবা আর আমি মিলে এই ষড়যন্ত্র করি, তোমায় নীরের নামে ভরকাই, সেই ছবিগুলো কাজে লাগাই, আর কাজেও দেয়। তুমি নীরকে ঠিকই মেরে ফেলো, কিন্তু নীরের ভাগ্য ভালো হয় সে বেঁচে যায়। নীর বেঁচে গিয়েছে শুনে খুব রাগ হয়। আবার এর মধ্যে সে সব সম্পত্তি দান করে দিতে চেয়েছিল। যেই সম্পত্তির জন্য এত বছর ঘুরেছি, এত কিছু করলাম, সেই সম্পত্তি এখন হাতছাড়া হয়ে যাবে, তা সহ্য করতে পারছিলাম না। তাই তোমরা আবার আমায় ইউজ করলে, আমাকে ফোন দিয়ে নীরের নামে ভরকারি, আবার আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলে যাতে আমি আবার ওকে খুন করি, তাই তো? এত বুঝে গিয়েছো, এখন সব যখন বুঝেই গিয়েছো আর জেনেই গিয়েছো, তাহলে তোমার আর বেঁচে থেকে লাভ কি? তুমিও চলে যাও তোমার স্বর্গীয় স্বামীর কাছে। এই বলে তিহান পেছন থেকে গান বের করে তানভীর মাথায় ঠেকায়। গুড বাই তানভি, অনেক কষ্ট করেছো, এইবার একটু আরাম নাও। এই বলে সে গুলি চালিয়ে দেয়। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু গুলিটা তানভীর লাগে না, কেননা তিহান গুলি চালানোর আগেই পেছন থেকে কেউ তিহানের হাতে গুলি করে, যার জন্য ওর হাত থেকে গানটা পড়ে যায়। তিহান পেছনে ফিরেই শক, কেননা তার সামনে নীর দাঁড়িয়ে আছে। নীর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর পিছেই নুহাস। নুহাসের হাতে গান, মানে গুলিটা নুহাস করেছিল। তিহান নীরকে দেখে কাঁপা কাঁপা গলায় বলে, নীর, তুই তুই কিভাবে বেঁচে আছিস? তুই না মরে গিয়েছিস? এই কথা শোনার সাথে সাথে নীর হুহু করে হেসে দেয়। নীরের হাসিটা ছিল খুবই ভয়ঙ্কর, যে কারোরই সেই হাসিটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আফজাল আর তিহান দুজন দুজনের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার নীরের দিকে। তা দেখে নীর বলে, তিহান, তুই কি মনে করেছিস তুই একাই গেম খেলতে পারিস? আমি পারি না? ভুলে যাস না যে গেম তুই আমার সাথে খেলছিলি, ওই গেমের মাস্টার মাইন্ড আমি। আমাকে হারানো এত সহজ না। তুমিও এক গেম খেলেছো, আমরাও এক গেম খেলেছি, সিম্পল। এই বলে তানভি তিহানের পাশ কাটে নীরের কাছে চলে যায়। নীরের কাছে যেতেই নীর ওকে নিজের সাথে জড়িয়ে ধরে। মানে কি এইসবের? খুব সিম্পল আঙ্কেল, এতক্ষণ যা হচ্ছে সবই ছিল আমাদের সাজানো নাটক। উপস, সরি, কিছুটা ভুল বলে ফেললাম। এতক্ষণ না, শুরু থেকে এই পর্যন্ত যা হয়েছে সবই নাটক ছিল। শুরু থেকে মানে? শুরু থেকে মানে তানভীকে যখন থেকে তোরা ম্যানিপুলেট করা শুরু করিস তখন থেকে, আমাকে গুলি মারা থেকে শুরু করে এতদিন যা যা হয়েছে সবই নাটক ছিল। আমাকে ভুল বোঝা, আমাকে গুলি করা, আমার কোমায় যাওয়া, তানভী এর আমার ঘৃণা করা, সব। কিন্তু এর মধ্যে শুধু বিয়েটাই আসল ছিল, তাই না জান? ইয়েস জান। কিন্তু কিভাবে কি? তাহলে শুনুন, তানভীকে যখন আপনি আর তিহান সেই ছবি আর ভিডিও পাঠায়, তখন সেইগুলো বিশ্বাস করেনি, কেননা এইসব কিছু আগে তানভী একবার আমাকে ওর ফ্যামিলি পিক দেখাচ্ছিল, তখন ওর মায়ের ছবিও আমাকে দেখায়। আমি ওর মাকে দেখেই চিনে যাই, আর ওকে আমি পুরো ঘটনাটা খুলে বলি যে সেই দিন কী অবস্থায় আমি আন্টিকে পাই আর তাকে হসপিটালে নিয়ে যাই। সব শুনে তানভী সেদিন অনেক কান্নাকাটি করে। আমি ওকে সান্ত্বনা দেই, কিন্তু আপনি যখন ছবিগুলি দেন তখন তানভী এর কিছুটা সন্দেহ হয় যে কেউ এটা ইচ্ছা করে করছে, আর তখনই আপনি ফোন দেন। তানভীর কেন জানি সন্দেহ আরও গাঢ় হতে থাকে যে এর পিছনে কেউ তো আছে। তানভী আপনার সাথে কথা শেষ হওয়ার সাথে সাথে আমায় ফোন দেয়। আমি ওকে বলি আপনার সাথে দেখা করতে।
আপনারা যেখানে বসে কথা বলছিলেন এর পিছেই আমি ছদ্মবেশে বসেছিলাম। আপনাকে তো আমি দেখেই চিনে গিয়েছিলাম। তানভি, আপনার কথা শুনেই বোঝা যায় ওর মায়ের খুনের পিছনে আপনার কোনো না কোনো হাত আছে। কিন্তু যখন আমায় মারতে বলেন তখনই আমি বুঝে যাই এর পিছে কোনো বড় ষড়যন্ত্র আছে। আর আপনি একা নন, আমি যেহেতু আপনার পিছে ছিলাম তাই আপনি আমায় দেখেননি, তানভি আমায় ঠিকই দেখতে পেয়েছিল। আমি ওকে ইশারায় বলি রাজি হয়ে যেতে, আর তানভিও তাই করে। আপনি মনে করেন ও আপনাদের জালে পা দিয়েছে, কিন্তু না, উল্টো আপনারা আমাদের জালে পা দেন। পরে বাসায় এসে আমি লেগে পড়ি সত্যিটা জানার পিছনে। এর মধ্যে নুহাসও আমার সাথেই ছিল। খোঁজ নিয়ে জানতে পারি আপনি এই তানভীরের মাকে খুন করেন, কিন্তু আপনি আমায় কেন মারতে চান তা ক্লিয়ার ছিল না। তাই আরও খোঁজ নিই, কিন্তু কিছু বের করতে পারি না। তাই আসল কালপ্রিটকে ধরতে তানভীরকে বলি গুলি করার অ্যাক্টিং করতে। বেচারি তো কিছুতেই আমায় গুলি মারতে চাইছিল না, কিন্তু ওকে বোঝাই যে আমার কিছু হবে না, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকবো। তুমি শুধু আমায় মারা অ্যাক্টিং করবে। অনেক কষ্টে রাজি হই, আর আপনাদের প্ল্যান মতোই আমরা সব করি। তানভীও আমায় গুলি করে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকেটটা একটু নড়ে যায়, যার ফলে গুলিটা আমার বাঁ পাশের সাইড দিয়ে ছুঁয়ে চলে যায়, যার ফলে আমি আহত হয়ে অজ্ঞান হয়ে যাই। নুহাস আড়ালেই ছিল। আমার কাছে এসে যখন ও আমায় উঠাতে আসে তখন বুঝে গুলিটা আমার লেগে গেছে, তাই ও দ্রুত আমায় হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে তানভি খবর পেয়ে যায়, আর ও পাগলামো শুরু করে আমার কাছে আসার জন্য। কিন্তু এই সময় আমার কাছে আসলে পুরো প্ল্যান নষ্ট হয়ে যেত, তাই ওকে আমার কসম দিয়ে আটকে রাখি। কিন্তু কিভাবে যেন আপনারা জেনে যান আমি বেঁচে আছি, তাই কোমায় যাওয়ার অ্যাক্টিং করি। আর এমনিও আমার কিছু টাইম দরকার ছিল সব কিছু জানার। পরে জানতে পারি যে তিহানি এইসব করে। ও যে আমার কোম্পানির সব শেয়ার নিজের নামে করে ফেলছে সেটার খবর আমি ঠিকই পেয়েছি। আমি ভাবতেও পারিনি তিহান এমন করবে। আপনাকে দেখে আমার তিহানের উপর সন্দেহ ঠিকই হয়েছিল, কিন্তু পরে ভাবলাম ও এমন করবে কেন, তাই গুরুত্ব দেইনি। যখন জানি তখন অনেক বড় শোক খাই। আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম যে এইসব হয়তো প্রপার্টির জন্য, কিন্তু আমি শিওর ছিলাম না ও এমন কেন করছিল, কিসের জন্য। তাই সব সত্যি আপনাদের কাছ থেকে জানতে আবার এই নাটক করি। তানভীকে বিয়ে করি, ওর সাথে প্রতিশোধ নেয়ার অ্যাক্টিং করি। বাসায়ও একই জিনিস করতে হয়, কেননা আপনারা যে বাসায় স্পিকার সেট করেছেন তা আমার জানা ছিল। আবার তার উপর আমার বডিগার্ডের বদলে নিজের লোকও দিয়ে দেন, তাই তানভি আর আমাকে এত ড্রামা করতে হয়। কিন্তু আপনারা তো নিজের থেকে ধরা দেওয়ার মানুষ না। আর তিহানের এই বন্ধুত্বের পিছে থাকা মুখোশ আমার আর ভালো লাগছিল না, সহ্য হচ্ছিল না। তাই আমি একটা প্ল্যান করি আর তিহানকে বলি আমি সব প্রপার্টি দান করে দিচ্ছি। আমার বিশ্বাস ছিল যদি এইসব প্রপার্টির জন্য হয় তাইলে তিহান রিয়্যাক্ট করবে আর তাড়াহুড়োয় উল্টো কোনো স্টেপ নিবে। আর ঠিক তাই হলো। তোমরা নিজ থেকে তানভীরকে ফোন দিলে। নিজের ওই লোক দিয়ে আমার কাছে ফোন পাঠালে, আর আমাকে আবার উস্কাতে থাকবে। আমরাও এটাই চাচ্ছিলাম, তাই আমিও চট জলদি সব প্ল্যান মাফিক করে ফেলি, আবার নীরকে মারার প্ল্যান করি। আর দেখো এইবার পরিন্দা নিজে এসে আমাদের জালে বন্দি হয়, আর তোতা এর মতো সব বলে দেয়। তোমরা নিজের জালে নিজেই ফেসেছ। তোমরা কি মনে করেছো তানভীকে হাতিয়ার বানিয়ে আমায় রাস্তা থেকে সরাবে? তা তো আর হলো না। উল্টো তানভীরের দ্বারা তোমরা আমার জালে আটকে গেলে। তোদের নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিলাম, বাট তানভী চাচ্ছিল আইন তোদের শাস্তি দিক, তাই বেঁচে গেলি। তা না হলে তোদের যে কী অবস্থা করতাম আমি তা কল্পনাও করতে পারতি না। সে যাই হোক, তোমাদের মতো মানুষের সাথে কথা বলাটা আমার রুচিতে বাধে। সো ইন্সপেক্টর কামিন। তখন ইন্সপেক্টর আর কনস্টেবল এসে ওদের হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যায়। তারা পাশের রুমেই ছিল, তারা সব শুনেছে। কিন্তু পাকা প্রুফের জন্য তিহান আর আফজালের সব কথা নুহাস রেকর্ড করে, যাতে তারা কোনো মতে ছাড়া না পায়। নীর আর তানভি ব্যালকনিতে বসে আছে। তানভি নীরের কোলে বসে আছে। নীর দু হাত দিয়ে তানভির কোমর জড়িয়ে ধরে আছে। চাঁদের স্নিগ্ধ আলো দুজনের ওপর পড়ছে। চারিদিকে হালকা বাতাস বইছে।
একদম মনোমুগ্ধকর পরিবেশ। তানভি নীরের বুকে মাথা রেখে চাঁদ দেখছে, আর নীর তানভিকে দেখছে। তানভি তা বুঝতে পেরে বলে, এই যে মিস্টার কদুচোর, আমায় এইভাবে কি দেখছেন? হ্যাঁ, চাঁদ দেখেন? চাঁদই তো দেখছি, আমার চাঁদকে। তানভি কথাটা বুঝতে পেরে নীরের বুকে মুখ লুকায়। নীর তা দেখে মুচকে এসে বলে, হুশ, কোনো নড়াচড়া না। অনেক দূরে থেকেছি তোমার থেকে, আর না। আমাকে এখন তোমাকে প্রয়োজন। সো বিগ ক্লেম। এই বলে তানভিকে বিছানায় শুয়ে তানভির উপর চড়ে নিজের ভর ছেড়ে দেয়। আর তানভির হাত বিছানার সাথে চেপে ধরে ওর ঠোঁট দুইটা আঁকড়ে ধরে। দুজনেই পাড়ি দেয় ভালোবাসার রাজ্যে।